মর্টগেজ কনসিস্টেন্সি নামে একটি শব্দ আছে, এটি আসলে কি? একটা নির্ধারিত সময়ের মধ্যে আপনার যে মর্গেজ লোনটা না হয় তাহলে আপনি কন্ট্রাক্ট থেকে বের হয়ে আসতে পারবেন। বাড়ি কেনার জন্য অনেকে বলছেন আর কয়েকটা দিন অপেক্ষা করলে নতুন প্রশাসন যদি দায়িত্ব নেয় তখন হয়তো ইন্টারেস্ট রেট এবং অন্যান্য জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে, তখন হয়তো বাড়ি কিনতে সুবিধা পাওয়া যাবে। আপনার কাছে কি মনে হয় যে কোনটা আসলে ভালো সময় বাড়ি কেনার জন্য? এখনই কিনবেন নাকি তিনি আরো কয়েকটা দিন অপেক্ষা করবেন? কেউ এটা বলতে পারবে না কালকের সিচুয়েশনটা কি হবে। যেন আপনি যেন ফাইন্যান্সিয়ালি ফিট থাকেন, আপনার যেন হার্ডশিপ না হয়, if you think you can afford it, I think is always best to invest in the house. মর্টগেজ কনসিস্টেন্সি নামে একটি শব্দ আছে, এটি আসলে কি? অনেক দর্শকরা এটি জানতে চায়। মর্গেজ কন্টিনজেন্সি এটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট সেলস কন্ট্রাক্টের মধ্যে থাকে। এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অথবা লোন কন্টিনজেন্সি ক্লজ। ইট সেজ ইন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্ধারিত সময়ের মধ্যে আপনার যে মর্গেজ লোনটা না হয় তাহলে আপনি কন্ট্রাক্ট থেকে বের হয়ে আসতে পারবেন। মানে হচ্ছে আপনি যে ডাউন পেমেন্ট চেকটা দেবেন সেলারের লয়ারের এসকো অ্যাকাউন্টে থাকবে, ওই সেলারের লয়ার এসকো অ্যাকাউন্টে যে পয়সাটা আছে ওইটা আপনি বের করে নিয়ে আসতে পারেন, ওইটা পেয়ে যেতে পারেন। এখন যেন আপনার কন্ট্রাক্টের মধ্যে যে মর্গেজ কন্টিনজেন্সি না থাকে তাহলে আপনার যে মর্গেজ না হয় তাহলে আপনাকে ইদার ক্যাশ দিয়ে অথবা হার্ড লেন্ডার দিয়ে বাড়িটা ক্লোজ করতে হবে। যেন আপনি হার্ড লেন্ডার অথবা ক্যাশ দিয়েও যদি না ক্লোজ করতে পারেন তখন আপনি কন্ট্রাক্ট থেকে বের হতে পারবেন না। এই জন্য আপনি যে ডাউন পেমেন্ট যেটা আছে সেলারের এসকো অ্যাকাউন্টে, সেলার লয়ারের এসকো অ্যাকাউন্টে, ওইটা আপনি নাও পেতে পারেন। এই জন্য আপনারা কন্ট্রাক্ট সাইন করার আগে আপনাদের লয়ারের সাথে ভালোভাবে বুঝে নেবেন এই জিনিসটা। কারণ হচ্ছে মর্গেজ কন্টিনজেন্সি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন রিয়েল এস্টেট সেলস কন্ট্রাক্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা ভালোভাবে আপনাদের লয়ারের সাথে ডিসকাস করবেন, কোয়েকশন জিজ্ঞাসা করবেন। এটা কি ম্যান্ডেটরি, অর্থাৎ করতেই হয় নাকি না করার অপশনও থাকে? ইদার আপনার থাকবে মর্গেজ কন্টিনজেন্সি, ইদার থাকবে না। থাকলে ভালো, আপনার যে ইনকেস যে আপনার মর্গেজের কোনো অসুবিধা হয়ে যায় অনেক সময় আমাদেরকে বলবে একটা লেটার দিয়ে দেন যে আপনার মর্গেজ হইতেছে না, আমরা একটা লেটার দিয়ে দিলে আপনি ডাউন পেমেন্ট চেকটা ফিরে পেয়ে যেতে পারেন। এখন যে আপনি এটা না থাকে তাহলে আপনি রিস্কে চলে যেতে আসেন। আপনার যে আপনার যে মর্গেজ না হইলো তখন আপনি ইদার ক্যাশ অথবা হার্ড লেন্ডার দিয়ে ক্লোজ করতে হবে। এখন যেন হার্ড লেন্ডার অথবা ক্যাশও যেন আপনার না করতে পারেন, দেন ইউ আর ইন ভেরি রিস্ক পজিশন, ইউ ক্যান লুজ ইভেন ইউর ডাউন পেমেন্ট। দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্য মর্গেজ কন্টিনজেন্সি ইন ইউর কন্ট্রাক্ট। এটা কখন করতে হয়? মানে এটা কি যখন আপনার কাছ থেকে হোম লোন অফিসারের সাথে কথা বলছেন তখনই করতে হয় নাকি ফাইনালি অ্যাটর্নির সাথে গিয়ে করতে হয়? এটা আপনার অ্যাটর্নি করবেন। আপনার অ্যাটর্নি উনি যে কন্ট্রাক্টের মধ্যে বসাবেন, এটা সেলার অ্যাটর্নি ডিসাইড করে এটা দেবে কিনা না। মোস্ট অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ mortgage contingency. Some of the sellers say, okay, listen, I don't want to give you mortgage contingency, that you close it, otherwise you find out how you're going to close it, or you buy it the cash money. সো আপনার পরামর্শ কি, এটা যখন অ্যাটর্নি করবেন তখন এই কন্টিনজেন্সিটা রাখার পরামর্শ কি আপনি দিচ্ছেন নাকি না রাখলে? হ্যাঁ, রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা রাখা মানে হচ্ছে আপনি সেফ থাকলেন, ইন কেস এনিথিং হইলে আপনার পয়সাটা ডাউন পেমেন্টটা ফিরে পাবেন। এটা থাকলে, এটা না থাকলে আপনি এটা রিস্কের মধ্যে থাকবেন। ওকে, আমরা এরপর যে বিষয়টা আপনার কাছে জানতে, সেলার কনসেশনটা কি আসলে? যখন বাড়ি কেনা হয় আমরা সাধারণত জানি ক্লোজিং এর সময় এই বিষয়টি আলোচনায় আসে। অনেকেই মনে করেন যে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার যে সেলার কনসেশনটা কি। সেলার কনসেশন ইজ ক্লোজিং কস্ট পেইড বাই দ্য সেলার। এটা আপনার লোন অ্যামাউন্টের মধ্যে অ্যাড হয়ে যায়, ফাইন্যান্স করেন লোন অ্যামাউন্টের মধ্যে। এখন আপনি এক্সাম্পল আমি বলি, আপনি যে FHA লোন করতে চান, আপনার ক্রেডিট ভালো, আপনার ইনকামও ভালো, কিন্তু আপনার কাছে শুধু 3.5% ডাউন পেমেন্ট আছে, আপনার কাছে কোনো ক্লোজিং কস্ট নাই। এই ক্ষেত্রে আপনি সেলারকে রিকোয়েস্ট করলেন আমাকে সেলার ক্লোজিং কস্ট দিয়ে হেল্প করেন, আপনার এজেন্টের থ্রুতে জিজ্ঞাসা করলেন। তো এখন যে সেলারে এটা অ্যাগ্রি করেন, বললেন আমি আপনাকে ক্লোজিং কস্ট দেবো, এটাই হচ্ছে সেলার কনসেশন। সেলারে অ্যালাউ করতেছেন ওনার বাড়িতে যে ইকুইটি থাকে ওই ইকুইটি থেকে এক্সট্রা থাকা বা পারচেস প্রাইসের পরে যে এক্সট্রা পয়সা থাকে ওইটা আপনি অ্যালাউ করতেছেন যে ইউজ করার জন্য আপনার ক্লোজিং কস্টের জন্য। তো এখন যে আপনার এক্সাম্পল $500,000 যে লোন হয়, 500-এর মধ্যে আপনার যে 5% ক্লোজিং কস্ট হচ্ছে $25,000। তখন 500
পারচেস প্রাইস প্লাস $25,000 এটা অ্যাড হয়ে যাবে, তখন 525 এটা হবে নিউ পারচেস প্রাইস। এই নিউ পারচেস প্রাইসের মধ্যে যখন আপনি ক্লোজিংয়ে যাবেন, এটা $500,000 চলে যাবে সেলারের কাছে, আর $25,000 আপনার চলে যাবে ক্লোজিং কস্টের দিকে। এটা কিন্তু স্যালারি শুধু, এটা আসলে স্যালারি পে করতেছেন না, এটা পে করতেছেন আপনি 30 ইয়ার্স টার্মের মধ্যে আপনি মান্থলি পেমেন্টে আপনি পে করতে হবে, কিন্তু স্যালারি জাস্ট অ্যালাউ করতেছেন, উনি বলতেছে এটা আমার বাড়ি, ইফ দ্য হাউস প্রাইস ইজ ওকে ইউ ক্যান টেক ইট, ইউজ ইট, নো প্রবলেম। বাট আপনি যখন ক্লোজিং করবেন, ক্লোজিংয়ের সময় আপনার এটার মধ্যে একটা ট্রান্সফার ট্যাক্স আছে 25,000-এর মধ্যে, এটা একটা ছোট একটা অ্যামাউন্ট, এটা দিতে হবে, এটা তোমার দিতে হবে। আর এখন যেন আপনার অনেক সময় আমি দেখছি অনেক লোক কনভেনশনাল মর্গেজে যায়, কনভেনশনাল মর্গেজে আপনার যে 20% ডাউন পেমেন্ট দিয়ে দেন, তখন আপনার একটা প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স থাকে PMI, ওইটা সরে যায়, ওইটা আর দিতে হয় না। এক্ষেত্রে অনেক বায়ার আছে, ওনারা বলেন আমি 20% দিব, বাকি পয়সাটা ইদার আমার বাড়ি কাজের জন্য লাগাবো, অথবা ওনার কাছে এটা শর্ট পড়ে গেল। এই ক্ষেত্রে অনেক সময় ওনারা সেলারকে বলেন আমাকে এই ক্লোজিং কস্টটা দিয়ে হেল্প করেন। এখন সেলার যিনি এগ্রি হন, তখন দিস বিকামস এ সেলার কনসেশন। সেম থিং আবার ওইটার মধ্যেও সেম থিং আপনার পারচেস প্রাইসের উপরে অ্যাড হয়ে যাবে, আবার ওই যে যখন অ্যাড হবে ওইটা হবে আপনার নিউ পারচেস প্রাইস, ওইটার উপরে বেস করে আমরা লোন করব। কিন্তু লোন অ্যামাউন্ট, ক্লোজিং কস্টটা আসে আসলে লোন অ্যামাউন্টের উপরে, যেটা লোন অ্যামাউন্ট হবে আপনার ডাউন পেমেন্ট মাইনাস লোন অ্যামাউন্ট, ওইটার উপরে হবে আপনার ক্লোজিং কস্ট। ওইটার উপরে যেটা ক্লোজিং কস্ট হয় ওইটা আমরা সেলার আপনার লয়ারকে বলবো এই অ্যামাউন্টটা, ওইটা ইউজুয়ালি আপনার রিয়েল এস্টেট এজেন্টে এগুলো করে, রিয়েল এস্টেট এজেন্ট ওইটা ডালবেন ওইটা বাইন্ডারের মধ্যে, বাইন্ডারটা আপনার রিয়েল এস্টেট এজেন্টের কাছে যাবে, আপনার লয়ারের কাছে যাবে, আপনার লয়ারে প্রিপেয়ার করবেন কন্ট্রাক্ট, উনি ড্র করবেন কন্ট্রাক্টটা। তো এইভাবে আর কি আগে বাড়ে। তাহলে সেলার এবং বায়ারের মধ্যে এই ক্ষেত্রে মেডিয়েটরের ভূমিকা কে পালন করবেন? রিয়েল এস্টেট এজেন্ট? রিয়েল এস্টেট এজেন্ট। এই যে সেলার কনসেশনটা বিগিনিংয়ে, সেলার কনসেশন, পারচেস প্রাইস, নেগোসিয়েশন, এগুলো সবই রিয়েল এস্টেট এজেন্টই করে থাকেন। উনি এগুলা সেলারকে কনভিন্স করার চেষ্টা করেন, সেলার এজেন্টকে কনভিন্স করেন যে দেখেন আমার ক্লায়েন্টের ইনকাম ভালো, ওনার ক্রেডিটও ভালো, সব কিছু ঠিক আছে, শুধু সেলার কনসেশনের জন্য আমরা ক্লোজ করতে পারছি না, এটা হেল্প করো। তখন অথবা আপনি 20% ডাউন দিতে আসেন, আপনার PMIটা সরে যেতে আসে, সেলারকে অনেক সময় বোঝাইলে ওরা বুঝতে পারে যে আমার 20% ডাউন দিলে আমার যে ফাইবার যত একটা লোন অ্যামাউন্টের উপরে যেটা একটা PMI আছে ওটা চলে যাবে, আমাকে হেল্প করেন। মোস্ট অফ দ্য টাইম সেলারে হেল্প করে, আর ইটস অল ডিপেন্ড অন দ্য সেলার ইফ দে ওয়ান্ট টু গিভ অর দে এটাই জানতে চাচ্ছি, সেলার যদি হেল্প না করে, তিনি যদি মনে করেন যে আমি হেল্প করব না, এটি তো আসলে তারও একটা ক্যাশ অ্যামাউন্টের বিষয় আছে, তিনি যদি মনে করেন আমি করবেন না, তখন কি কোনো অপশন আছে? না, কোনো অপশন নাই। সেলার যদি না বলে না, কারণ অনেক সময় সেলারে নাও বলতে পারে, কারণ অনেক সময় এটা যে বাড়ি না অ্যাপ্রাইজ হয়, দেখা গেল এক মাস চলে গেল, 2-3 সপ্তাহ চলে গেল, তারপরে অ্যাপ্রাইজ ভ্যালু নিয়ে আসতেছেন না, বায়ার কন্ট্রাক্ট থেকে বের হয়ে চলে গেলেন, এই সময়টা সেলারে লস করতে পারে। এই জন্য অনেক সময় সেলারে নাও বলতে পারে, বলে না আমি এটা করতে রাজি না, আমি করবো না, তুমি যে আছে এইভাবে ক্লোজিং কস্ট দিয়ে তুমি নিজে ক্লোজ করো। সেই ক্ষেত্রে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে পরিষ্কার হলাম, একটা মর্গেজ কন্টিনজেন্সি এবং আরেকটা সেলার কনসেশন। এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো বাড়ি কেনার জন্য অনেকে বলছেন আর কয়েকটা দিন অপেক্ষা করলে নতুন প্রশাসন যদি দায়িত্ব নেয় তখন হয়তো ইন্টারেস্ট রেট এবং অন্যান্য জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে, তখন হয়তো বাড়ি কিনতে সুবিধা পাওয়া যাবে, কারণ কেউ তো আসলে হাই ইন্টারেস্ট রেট দিতে চায় না। তো আবার রিয়েলটরদের অনেকে মনে করেন না এখনই বাড়ি কেনার ভালো সময়, কারণ তখন আবার কম্পিটিশন বেড়ে যাবে, অনেক বায়ার তারা মার্কেটে চলে আসবেন। আপনার কাছে কি মনে হয় যে কোনটা আসলে ভালো সময় বাড়ি কেনার জন্য? এখনই কিনবেন নাকি তিনি আরো কয়েকটা দিন অপেক্ষা করবেন? যখনই আপনি বাড়ি কেনার জন্য রেডি হন তখনই বাড়ি কেনার সময় যে আসলে এটা একটা পার্সোনাল ম্যাটার, কিন্তু বাড়ি কালকে কি হবে, রেট নিচে আসবে কিনা না আসবে এটা আমরা কেউ জানি না। কিন্তু বেশি দিন বাড়ি মার্কেটে আসে অথবা কম আসে, এটা কম্পিটিশন সবসময় আছে, এখন কম্পিটিশন চলতে আছে, নট টু মেনি হাউসেস ইন দ্য মার্কেটে অনেক কম বাড়ি, অনেক বেশি বায়ার্স। এই জন্য কেউ এটা বলতে পারবে না কালকের সিচুয়েশনটা কি হবে। যেন আপনি যেন ফাইন্যান্সিয়ালি ফিট থাকেন, আপনার যেন হার্ডশিপ না হয়, if you think you can afford it, I think is always best to invest in the house. Always is good to buy a house. Let's say rate comes down, আবার যেন নিচে আসে তখন রিফাইন্যান্স করে নিতে পারবেন। এই জন্য আমি বলবো যে রেট কালকে কি হবে, হোপ করতেছি রেটটা নিচে আসবে, কিন্তু nobody knows what's going to happen next year.
সেক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপায় যে আপনি পরবর্তীতে রেটটা যদি কমে আসে আপনি রিফাইন্যান্স করে নিলেন। এই রিফাইন্যান্সের জন্য কি তাকে কোনো বাড়তি খরচ দিতে হবে? রিফাইন্যান্সের জন্য খরচ আছে, একটা ক্লোজিং কস্ট আছে, নট লাইক এ পারচেজিং টাইম ইউ হ্যাভ টু পে মর্গেজ ট্যাক্স, ইউ হ্যাভ টু পে মেনি আদার ক্লোজিং কস্ট। ইন দ্য রিফাইন্যান্স টাইম আপনি যে মর্গেজ ট্যাক্সটা ইউজুয়ালি আমরা এটা অনেক সময় মাফ করে দিতে পারি, ওটা আমরা লাইক অলরেডি আপনি পে করে ফেলছেন মর্গেজ ট্যাক্সটা, ওইটা আমরা ইউজুয়ালি অ্যাটর্নি আমার কাছে স্পেশালি একটা অ্যাটর্নি আছে শুধু এটার জন্য কাজ করেন, উনি এটার বলে ওটাকে নিয়ে আসেন, আপনার সীমা বলে ওইটাকে, সীমাটাকে নিয়ে আসে আমরা ওটা অনেক সময় মাফি করে দিই, তো অনেক ক্লোজিং কস্ট অলমোস্ট হ্যাফ হয়ে চলে আসে রিফাইন্যান্সিং এর সময়। সেক্ষেত্রে রিফাইন্যান্সের জন্য কি তিনি ব্যাংকে যাবেন আবেদন করবেন, নাকি লোন অফিসার যিনি আছেন তার সাথে কথা বলবেন? ব্যাংকেও যেতে পারেন, আমাদের সাথে করতে পারেন, ইজ অল লাইক wherever you benefits the buyer, লাইক যেখানে ওনাদের ভালো মনে করেন, যেখানে ভালো রেট পাবেন, ক্লোজিং কস্ট কম হবে, ওইখানেই যাবেন। কিন্তু আমাদের কাছে আসলে, কারণ আমরা হচ্ছি ব্যাংকার, আমরা ডাইরেক্ট ল্যান্ডার, আমাদের কাছে সব ব্যাংকই আছে ইনক্লুডিং চেস, তখন আমরা শপ অ্যারাউন্ড করতে পারি। অনেক সময় যেটা ব্যাংকে লাইক মর্গেজ ব্রোকার যেটা অনেক সময় করতে পারবেন না, অনেক সময় এটা আমরা এজ এ ব্যাংকার ডাইরেক্ট ল্যান্ডার আমরা অনেক ফাস্ট আমরা করে দিতে পারি এগুলা জিনিস। যদি ইন্টারেস্ট রেট কমে আসে তখন রিফাইন্যান্সের বিষয়টা আসে, যদি এখন থেকে ইন্টারেস্ট রেট আরো বেড়ে যায় তখন কি রিফাইন্যান্স করতে হয়, নাকি তখন আপনি কোনো কিছু না করলেও চলে? এখন যখন রেট উপরে যাবে তখন তো রিফাইন্যান্স করে লাভ হইতেছে না, আপনার মান্থলি পেমেন্টটা বাইরে যেতেছে, যখন রেটটা নিচে আসবে তখনই রিফাইন্যান্স করার সময়, আনলেস আপনার ধরেন হার্ড ল্যান্ডিং থেকে আপনি বাড়ি কিনছেন, আমি অনেক হার্ড ল্যান্ডার আমার কাছে আসতেছেন, ওনাদের আমি রিফাইন্যান্স করে রেট নিচে করে দিতেছি। হার্ড ল্যান্ডারদের রেট হয় লাইক 9%, 10%, ইভেন 11%, ইটস লাইক ইটস টু মাচ। সো এখনো রিফাইন্যান্স করলে ওনারা ধরেন অ্যারাউন্ড 6.5 এরকম পাওয়া যেতেছেন, লাইক 6.5, 7 ইজ অল ডিপেন্ড অন দ্য বেসড অন দ্য সিচুয়েশন। ওরকম পাওয়া গেলে অ্যাটলিস্ট ওনাদের মান্থলি পেমেন্টটা অনেক কমে চলে আসবে হার্ড ল্যান্ডার। কিন্তু যারা রেগুলার রেট আছে ধরেন 6%, 7%, ইভেন 7.5, ইভেন 7% থাকলেও আমি বলবো এখন রিফাইন্যান্স না করাটা বলে একটু ওয়েট করলে যখন নিচে আসবে তখনই গিয়ে করবেন। তখনই কি করবে? আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে ট্যাক্স সিজন সামনে আসছে, অর্থাৎ জানুয়ারিতে ট্যাক্স সিজন শুরু হবে। যারা বাড়ি কেনেন তারা কি অনেক আগে থেকেই একজন হোম লোন অফিসারের সঙ্গে ট্যাক্স ফাইলিং করার আগেই হোম লোন অফিসারের সঙ্গে পরামর্শ করে কোন কোন বিষয়গুলো তাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা দরকার, কোন কোন বিষয়গুলো একটু এডিট করে নেওয়া দরকার, হোম লোন অফিসারের সাথে আলোচনা করা দরকারই মনে করেন? বাড়ি এখন হচ্ছে বেস্ট সময় লোন অফিসারের সাথে বসার। আপনাদের যে কোনো পছন্দের লোন অফিসার তাকে এখনই বসেন, কারণ ট্যাক্স ফাইলের সিজন চলে আসতেছে। একবার আপনি ট্যাক্স ফাইল করে দিলে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। অনেক সময় আমি দেখছি ট্যাক্স ফাইল করার আগে আপনারা অনেক জিনিস যেগুলো আপনারা ট্যাক্স ফাইলের মধ্যে ওনারা বসান না, বায়াররা বসান না, ওইগুলো জিনিস আমাদের সাথে বসলে, কারণ আমরা হচ্ছে লোন অফিসার, আমরা বুঝতে পারি এই জিনিসগুলো বসাইলে এগুলোতে ট্যাক্স পে করতে হয় না, এগুলো আপনার ইনকাম হিসাবে আমরা ব্যাংকে ইউজ করতে পারি। এক্সাম্পল ধরেন আপনি আগে একবার দিছিলাম, আবার বলি, এক্সাম্পল হচ্ছে আপনার উবার ড্রাইভার যারা, তারা একটা গাড়ি বিজনেসের জন্য কিনেন, ওইটার মধ্যে একটা বড় ডিপ্রিসিয়েশন থাকে, ওইটা হচ্ছে ডিপ্রিসিয়েশনটাতে আপনার ট্যাক্স পে করতে হয় না। অথবা আপনি একটা মাইলেজ যেটা আছে ওনাদের অনেক মাইল চালান, ওইটাতে যেটা পার মাইল আমরা নিতে পারি 2.26 সেন্টস টু 2.28 সেন্টস, ওইটাও আমরা এজ এ ইনকাম হিসাবে ইউজ করতে পারি, একটা বড় ইনকাম হয়ে যায় মাইলেজটাও। তারপরে আপনার ওয়ান টাইম রিপেয়ার্স আছে, যেন আপনার কাছে যে কোনো ইভেন সেলফ এমপ্লয়েড হোক অথবা W2 ইনকাম হোক, ওদের যে ওয়ান টাইম রিপেয়ারটা আছে, ওটা যেন কোনো কন্ট্রাক্টের সাথে কন্ট্রাক্ট হায়ার করেন, এটা কন্ট্রাক্ট থাকলে অথবা আপনার কাছে রিসিট থাকে, যে প্রুফ থাকে আপনি পে করছেন ওয়ান টাইম রিপেয়ার, ওইটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। বাড়ির যে ডিপ্রিসিয়েশন আছে ওইটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। তারপর আপনার রেন্টাল যেগুলো আছে, রেন্টালটাও আপনার ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। আপনার রেন্টালের সময় অনেক সময় দেখবেন আপনার দুই ফ্যামিলিরে একটা রেন্ট দেখাইতেছেন, একটা রেন্ট দেখাইতে কিন্তু কম করে দেখাইতেছেন, 3 ফ্যামিলি হলে একটা রেন্ট দেখাইতেছেন, 2টা রেন্ট দেখাইতেছেন। এইগুলো যে আমরা সব ক্যালকুলেট কইরা রেশিওগুলো চেক করে বলি এই ইনকামগুলো আপনার যে ঢুকাইতে পারেন, আপনার অ্যাকাউন্টের সাথে ডিসকাস করে দেখেন, তাহলে এগুলো আপনার ইনকাম হয়ে বের হয়ে আসে। অনেক সময় আপনার লো ইনকাম থাকলে এগুলো দিয়ে কাভার করা যায়, ফুল ইনকাম করা যায়। তারপরে আপনার কর্পোরেশন আছে, কর্পোরেশনটা নিয়ে আরেকদিন কথা বলবো, কর্পোরেশন ইজ লাইক এ হিউজ, আমরা এটা আরেকদিন আমরা ডিসকাস করবো। কর্পোরেশন মানে আপনার কর্পোরেশন 2 বছর থাকে অথবা 5 বছর থেকে আপনার কর্পোরেশন থাকে, কর্পোরেশনের মধ্যে যেন আপনি 100% ওনার হয়ে থাকেন, ওইটার মধ্যে একটা ইনকাম থাকলে ওই ইনকামটা আমরা ইউজ করতে পারতেছি, প্লাস আপনার W2 ইনকাম হোক
অথবা সেলফ এমপ্লয়েড হোক, অথবা আপনার কর্পোরেশনের মধ্যে একটা ডিপ্রিসিয়েশন আছে, ওই ডিপ্রিসিয়েশনটা আমরা আপনার ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। তবে ওই রকম এখন যে আপনি যে 100% না হয়ে আপনি যে 50% কর্পোরেশন ওনার হন, 50% যেটা ইনকাম আছে 50% ইনকাম আমরা ইউজ করতে পারছি, ডিপ্রিসিয়েশন আর 50% ইউজ করতে পারতেছি। এগুলো না বসলে আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। এই জন্য আমার মনে হয় ট্যাক্স ফাইল করার আগে বসলে আমরা এগুলো সব লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্নটা আমরা দেখতে পারলাম, কিভাবে আপনারা ট্যাক্স ফাইলটা করতে আসছেন ওইভাবে দেখে আমরা বুঝতে পারবো। তারপরে আপনারা যে আপনার ডিসকাস করলে আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে আমার মনে হয় মাচ বেটার, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল। কত আগে, অর্থাৎ বাড়ি কেনার কত আগে একজন হোম লোন অফিসারের সাথে এই ট্যাক্স ফাইলিং এর বিষয়ে পরামর্শ দেওয়ার আপনি জন্য যে বসবেন? নেক্সট ইয়ারে বাড়ি কিনতে চান তাহলে এখনই বসার সময়, এখনই বসতে পারেন, এখনই বসেন। মানে একটা বছরের ট্যাক্স ফাইলিং এর বিষয়গুলো ঠিক করলে হয় নাকি 2 আপনি বছরের যে অন্তত সেলফ করলে ভালো? এমপ্লয়েড হন, আপনার 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমি আপনার মর্গেজ করে দিতে পারি, কিন্তু 1 বছরের ট্যাক্স ফাইল করতে হলে আপনার 5 ইয়ার সেলফ এমপ্লয়েড হইতে হবে। যেমন ধরেন এক্সাম্পল, আপনি গ্রোসারি ওনার, আপনি সেলফ এমপ্লয়েড, 5 years you have the business go running, so with the 1 year tax return we can do the business. Like let's say if you don't have enough income last year, but coming year you have enough income, you're showing it with that, but you have to show, your accountant has to say that like you are self-employed for more than 5 years, ওই ক্ষেত্রে আমরা 1 বছর ট্যাক্স ফাইল দিয়ে আমরা মর্গেজ করে ফেলতে পারতেছি। সেম থিং আপনার W2 তে যারা W2 তারা লাইক লাস্ট 2 ইয়ার্সের ইনকাম দিয়ে আমরা অ্যাটলিস্ট 2 ইয়ার্স ইনকাম দিয়ে আমাদের করতে হবে। অথবা আপনারা যেমন ধরেন কই স্টুডেন্ট, উনি গ্র্যাজুয়েশন করছেন, ডিপ্লোমা চলে আসছে, উনি একটা কাজ শুরু করে দিয়েছেন, উনি কন্ট্রাক্ট পেয়ে গেছেন কাজের, ওই ক্ষেত্রে ওনার যে নতুন ইভেন উনি যে শুরুই করে কাজ কোনটা বেসড অন ইফ ইন স্যালারি, দেন উই ক্যান ইউজ হিজ ফুল ইনকাম ইভেন দো হি জাস্ট স্টার্ট ওয়ার্কিং, বাট আই নিড এ ডিপ্লোমা। আমাদের ডিপ্লোমা লাগবে, এডুকেশন কি এডুকেশন করছেন এগুলো ইনফরমেশন লাগবে, আর কন্ট্রাক্ট লাগবে যে কোম্পানির সাথে উনি হায়ার করছেন, এগুলা দিয়ে আমরা মর্গেজ করতে পারবো। মানে সেটা যদি 2 বছর W2 না থাকে তখনও আপনারা পারবেন? আপনার এটা হচ্ছে আপনার যারা গ্র্যাজুয়েশন করতেছেন, যেমন ধরেন একজন গ্র্যাজুয়েশন করছেন, নতুন কাজ শুরু করছেন, ওনার কোম্পানি হায়ার করছে, এগুলোর উপরে ডিপ্লোমা আছে, এগুলোর উপরে বেস করে আমরা দেখাতে পারবো উনি ফিল্ডের মধ্যে স্টাডি করছেন, এই ফিল্ডে থেকে কাজ শুরু হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। অনেকেই আছেন যাদের লোন যখন তারা অ্যাপ্লাই করেন সেটা ডিনাই হয়, যদি একবার ডিনাই হয় কোনো কারণে, তখন তাদের জন্য আপনারা কি করতে পারেন? ডিনাই যখন হয় তখন আপনার এই যে ডাউন পেমেন্টের চেকটা আপনার স্যালারের লয়ারের এসকো অ্যাকাউন্টে পড়ে আছে, এক্ষেত্রে আমরা ডিনাইল লেটার দেবো যে ডিনাইল হয়ে গেছে, তখন আপনার যে মর্গেজ কন্টিনজেন্সি থাকে তাহলে পয়সাটা ফিরে চলে আসবে। আচ্ছা, জি, তখন আপনার লয়ার এটা পয়সাটা ফিরে নিয়ে আসতে পারবেন মোস্ট প্রবাবলি। ওকে, আমরা আপনার কাছে এরপরে জানতে চাই, লোন নেওয়ার সময় কোনো প্রসেসিং ফি কি আছে? জি, লোন নেওয়ার সময় প্রসেসিং ফি আছে, হ্যাঁ প্রসেসিং ফি থাকবে। আপনার ব্যাংকে আপনার চার্জ করতে পারে, আপনার পয়েন্ট চার্জ করতে পারে, বেস ডিপেন্ড অন দ্য রেট, আপনি কত রেট পাইতেছেন এটার উপরে আপনার ইটস অল ডিপেন্ড লাইক হাউস দ্য এভরিবডি সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আপনার প্রসেসিং ফি আছে, আন্ডাররাইটিং ফি আছে, এগুলা থাকবে আপনার লোনের মধ্যে। আর অনেক সময় এটা ওয়েবও করা যায়, তো এগুলো দেখতে হবে সিচুয়েশনের উপরে, বিকজ সামটাইম ব্যাংক হচ্ছে ওকে, সামটাইম দে হচ্ছে নো, বাট ইজ বেসড অন দ্য সিচুয়েশন। অনেক ধন্যবাদ নাসির লস্কর, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক যারা দেখছিলেন, যারা বাড়ি কেনার কথা ভাবছেন এবং একই সঙ্গে হোম লোনের পরিকল্পনা করছেন, তারা নিঃসন্দেহে এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।